ওকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো? আশা করি আল্লাহর অশেষ শুকরিয়া তোমরা খুবই ভালো আছো। আমরা দীর্ঘদিন সময় পর আজকে আমাদের ম্যাথ ক্লাস, আজকে ম্যাথ নাম্বার ক্লাস হলো 5। এই 5 নাম্বার ক্লাসে আমরা দাখিল 26 অল ইন ওয়ান কোর্সের 5 নাম্বার ক্লাসে আমরা মূলত পূর্বের ক্লাসগুলোতে 2.1 এবং 2.2 এই দুইটা চ্যাপ্টারের বেসিক এবং মেইন বইয়ের যে অঙ্কগুলা সেগুলো সলভ করাইছি। সো আজকের ক্লাসে আমরা 2.2 এর যে সৃজনশীলের অংশটা, এই সৃজনশীলের অংশগুলো সলভ করার চেষ্টা করব। সো তোমরা যারা পূর্বের ক্লাসগুলো দেখো নাই, অবশ্যই কি করবা, পূর্বের ক্লাসগুলো খুব ভালোভাবে মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবা, তাহলে তোমাদের বেসিকটা ক্লিয়ার হয়ে যাবে এবং মেইন বইয়ের অঙ্কগুলো ক্লিয়ার হয়ে যাবে। যারা পূর্বের ক্লাসগুলো দেখে ফেলছো তারা অবশ্যই বাড়ির কাজগুলো জমা দিয়ে দিবা। আর বাড়ির কাজগুলো জমা দেওয়ার ক্ষেত্রে তোমার দেখা যায় প্র্যাকটিসটাও হইতেছে, নোটটাও করা হয়ে যেতেছে, যেন পরীক্ষার আগের দিন যেন তোমাদের এই ক্লাসগুলো আবার দেখতে না হয়, যেন ওই তোমার নোট খাতাটা দেখলে যেন তোমার বেসিকটা আবার মনে পড়ে যায়। আর যারা পূর্বের ক্লাসগুলো দেখে ফেলছো তাদের জন্য আজকের ক্লাসটা করতে খুবই সহজ মনে হবে, কারণ এগুলা তোমাদের পূর্বের ক্লাসেই ধারণা দেওয়া হয়েছে। ঠিক ওইখান থেকে কিভাবে ম্যাথ কোশ্চেন হয় বা সৃজনশীল কিভাবে অ্যান্সার করতে হয় সেই ধারণাটা আজকের ক্লাসে তোমরা পেয়ে যাবে ইনশাআল্লাহ। ওকে, তাহলে চলো আমরা সময় নষ্ট না করে ক্লাসটা শুরু করে দিই। ক্লাসের প্রথমেই বলে রাখতেছি, অবশ্যই চেষ্টা করবা তোমরাও আমার সাথে সাথে অঙ্কগুলো নোট করে ফেলার, ঠিক আছে, যেন পরবর্তীতে তোমাদের এই ভিডিও দেখার যে ঝামেলাটা বা সময় নষ্ট হওয়ার ব্যাপারটা এই যেনটা না হয়। এখনই ক্যালকুলেটর এবং খাতা নিয়ে বই নিয়ে বসে পড়ো আমার সাথে, যেন সাথে সাথে লিখে ফেলতে পারো। ওকে, তাহলে চলো আমরা সময় নষ্ট না করে ক্লাসটা শুরু করি। আমাদের এখানে বইয়ের 21 নাম্বার যে ম্যাথ, এই ম্যাথটা একটা সৃজনশীল ছিল। এখানে আমাদের প্রথমত দেখো ইউ মানে কি ছিল, সার্বিক সেট ছিল। এখানে এক্স যেন এক্স বিলংস টু এন এবং এক্স বেজোড় সংখ্যা। এটা দ্বারা কি বোঝাচ্ছে যে এক্স বিলংস টু শব্দের অর্থ কি মনে আছে সবার? হ্যাঁ, বিলংস টু শব্দের অর্থ হলো অন্তর্ভুক্ত। সো এটা দ্বারা আমরা বুঝতেছি, এটা বলতে বোঝায় অন্তর্ভুক্ত, অন্তর্ভুক্ত। ক্লিয়ার? সো এক্স এর মানগুলো অন্তর্ভুক্ত, কার অন্তর্ভুক্ত? এন। এই এন বলতে কিন্তু স্বাভাবিক সংখ্যা, যেটা আমরা অলরেডি জানি বেসিক। তাও আমি আবার একটু লিখে দিতেছি, স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যা। তোমাদের কি সাউন্ড শুনতে এবং দেখতে কি কারো কোনো প্রবলেম হচ্ছে? স্বাভাবিক সংখ্যা। ওকে, এরপর দেখো এক্স এর মানগুলা অন্তর্ভুক্ত, কার অন্তর্ভুক্ত? স্বাভাবিক সংখ্যার অন্তর্ভুক্ত। এখন স্বাভাবিক সংখ্যা তো 1 2 3 4 5 6 সব। এখানে আবার শর্ত দিয়ে দিচ্ছে যে এক্স এর মানগুলো হলো বেজোড় সংখ্যা। তাহলে এখন কিন্তু আর 1 2 3 4 5 সব নিতে পারবো না, এক্ষেত্রে জাস্ট বেজোড় সংখ্যাগুলো যেমন 1 3 5 7 এগুলা হইতে পারে। সো এখানে নির্দিষ্ট করে কিন্তু বলে নাই যে কোন পর্যন্ত যায় তুমি সীমাবদ্ধ থাকবা। সো এটা কিন্তু অসীম সেটের মধ্যে পড়ে যায়, মানে লাস্টে ডট ডট দিয়ে লিখবা। সো আমাদের এখানে এ বি সি তিনটা সেট দেওয়া আছে। আমাকে প্রথম কোশ্চেনটা বলছে যে এ সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। এখন এ সেটটিকে যখন তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে যাবা তখন এ সেটটার দিকে তাকাও, যে এক্স যেন এক্স বিলংস টু এন, মানে এক্স এর মানগুলো অন্তর্ভুক্ত, কার অন্তর্ভুক্ত? স্বাভাবিক সংখ্যার অন্তর্ভুক্ত। আচ্ছা, স্বাভাবিক সংখ্যার যেহেতু অন্তর্ভুক্ত বলছে, সেই ক্ষেত্রে 2 থেকে বড় এবং 7 থেকে ছোট, অথবা 7 সমান 2 এর সমান। তাহলে এই ক্ষেত্রে কিন্তু তুমি খুব সহজেই হয়তোবা বলবা, যেটা তোমরা ম্যাক্সিমাম স্টুডেন্ট ভুল করো এই অঙ্কটার ক্ষেত্রে, যে তোমরা বলো কি এখানে যে ভাই 2 থেকে বড় বলছে এবং 7 থেকে ছোট বলছে, অথবা 2 এর সমান বলছে 7 এর সমান বলছে, তাহলে তো 2 3 4 5 6 7 এটা বলো। কিন্তু এটা আসলে কি হবে না, এটা কি হবে না, কেন হবে না? কারণ
সার্বিক সেট বলতে কি আছে মনে আছে তো? সার্বিক সেট আমরা ওই সেটকে বলি যে একটা উদ্দীপকে যত উপাদান থাকবে ওই উপাদানগুলো অবশ্যই সার্বিক সেটের মধ্যে অন্তর্ভুক্ত থাকবে। তাহলে এখন সার্বিক সেট যেহেতু বেজোড় সংখ্যা রিলেটেড কাজ করতেছে, তাহলে এইখানে যে সেটগুলো আছে এগুলাও কি হবে? অবশ্যই বেজোড় সংখ্যাগুলোর মধ্যে হবে। তাহলে এখানে কি আর 2 3 4 5 6 সব হবে না, এখানে যেগুলো বেজোড় সংখ্যা আছে সেগুলা হবে। এতটুকু ক্লিয়ার সবার? এবার আসো তুমি অ্যান্সারটা করবা কিভাবে, যে এই সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো, এটা তুমি 2 নাম্বারের জন্য লিখবা কিভাবে। জাস্ট খুবই সোজা, তুমি প্রথমে দেওয়া আছে দিয়ে লেখো। এই যে দেয়া আছে যে a সমান সমান x belongs to x যেন x belongs to n এবং 2 থেকে বড় অথবা 2 এর সমান x 7 থেকে ছোট অথবা 7 এর সমান। এটা তো তুমি লিখবা। এখন তুমি যদি এখানে সরাসরি লিখে দাও যে 3 5 7, তাহলে কিন্তু হয়ে যাইতেছে, কিন্তু বাট পরীক্ষা হলে স্যার বুঝবে কিভাবে যে আসলে তুমি যে বেজোড় সংখ্যাগুলো লিখছো কেন লিখছো, এটা তোমার সার্বিক সেটের মধ্যে ছিল বলে লিখছো। সো এইখানে তোমার অবশ্যই দেওয়া আছে দিয়ে প্রথমে ইউর মানটা লিখবা এবং ইউর উপাদান যেগুলা, এই যে ইউর যে উপাদানগুলা থাকবে, এই যে ইউর উপাদানগুলা কি কি হবে বলো তো? ইউর উপাদানগুলো হবে 1 3 5 7 9 11 13 এরকম করে চলতেই থাকবে। এটা তুমি অবশ্যই ইউর উপাদানগুলো আগে লিখবা, তারপরে এইখান থেকে 2 থেকে বড় এবং 7 মধ্যে কে কে আছে সেগুলো আসবে অ্যান্সারে। তাহলে এইখানে প্রথমত তুমি ইউর উপাদানগুলা লিখে দিবা। ইউর উপাদানগুলা কে কে? 1 3 5 7 9 11 13 ... ক্লিয়ার ভাইয়া? ওকে, এবার আসো তাহলে এর উপাদানগুলো কে কে হবে? 2 থেকে বড় অথবা 7 এর সমান। তাহলে কে কে আছে? 3 5 এবং 7 নিচে। তাহলে এটাই কি আমাদের অ্যান্সার হয়ে গেল? এইটাই হলো আমাদের অ্যান্সার। কারা কারা বুঝতে পারিনি বলো, এই 2 নাম্বারের কোশ্চেনটা কারা কারা বুঝতে পারিনি আসলে বলো তো? এই যে যেই ব্যক্তিগুলো আমাদের বলছে 2 3 4 5 6 7, লিমা আক্তার, তারা কি উত্তরটা ভালো লিখছে? অবশ্যই ভুল লিখছে, অবশ্যই কিন্তু ভুল লিখছে। 2 3 4 5 6 7 হবে না, কারণ কি যেহেতু সার্বিক সেট বলছে বেজোড় সংখ্যা, তাহলে এখানে যে উপাদানগুলো নিয়ে কাজ করবে সবগুলো অবশ্যই কি হবে? বেজোড় সংখ্যা হবে। বুঝতে পারছি সবাই? এই যে মাশরাফি বিন রজব বলছে 2 3 4 5 6 7, এটা কি হইছে? না, হবে কত 3 5 7। কেন 3 5 7 হইছে সবাই কি ক্লিয়ার হইছো? হামিম আহমেদ 3 5 7 বলছো। হ্যাঁ, ধন্যবাদ ধন্যবাদ। ওকে, ধন্যবাদ। ওকে, তোমরা কি সবাই বুঝছো যে 3 5 7 কেন হইছে? এটা কিন্তু অনেকের কনফিউশন থাকে, কারণ তোমরা চিন্তা করবা যে ভাই এ তো বলছে 2 থেকে বড় 7 থেকে ছোট, তাহলে আমি 2 3 4 5 6 সব নিব তো। কিন্তু কথা হলো যে সার্বিক সেটই বলে দিছে বেজোড় সংখ্যা রিলেটেড কাজ। সার্বিক সেট মানে কি ছিল? এই যে এবিসি 3টা উপাদান আছে বা 3টা সেট আছে, এই সেটের যত উপাদান থাকবে সব কোথায় থাকবে? সার্বিক সেটের মধ্যে থাকবে না? তো সার্বিক সেটের উপাদানগুলাই যদি বেজোড় সংখ্যা রিলেটেড হয়, তাহলে এই উপাদানগুলা কি সব বেজোড় সংখ্যা রিলেটেড মান বের করবে। বুঝতে পারছি সবাই? তখন হবে হ্যাঁ মাশরাফি বিন রজব, যদি তোমার সার্বিক সেট উল্লেখ করা না থাকতো সেই ক্ষেত্রে তুমি 2 3 4 5 6 7 সবই লিখতা। ঠিক আছে সবাই? ওকে, এবার আসো। আচ্ছা এমডি আলিফ, আমি বলে দিছি ভাইয়া, এবার বুঝছো তো তোমরা? হ্যাঁ লিমা আক্তার, ধন্যবাদ। এবার আসো আমাদের 2 নাম্বার কোশ্চেনটার দিকে তাকাও। 2 নাম্বার কোশ্চেন কি বলছে? যে এ প্রাইম, এ প্রাইম মানে কি মনে আছে তো? পূরক সেট। এখন পূরক সেট মানে কি? যার উপর পূরক চিহ্ন থাকবে তাকে আমরা কি করব? সার্বিক সেট থেকে বিয়োগ করে দিব। এখন সার্বিক সেট কত? ইউ ছিল। এখন এই ইউ থেকে তুমি কাকে বিয়োগ করে দিবা? কার উপর পূরক চিহ্ন আছে? এ এর উপর না? তাহলে তুমি সার্বিক সেট থেকে এই এ কে কি করে দিবা? বিয়োগ করে দিবা। তাহলে আসো আমরা এ প্রাইমের মানটা আগে বের করি। আমি এইখানে প্রথমে লিখতেছি যে আমরা দেয়া আছে বা ক হতে পাই, এটা লিখি যে ক হতে পাই। ক হতে তুমি কি পাইছিলা? যে ইউর মান ছিল 1 3 5 7 9 11
13 ডট ডট ডট। ওকে, আর এর মান ছিল যে 2 তো হবে না, 3, 5 এবং 7। ওকে, ইউ আর এ আমি আশা করি বুঝতে পারছি। এখন আসো এই প্রাইমের মান বের করবা। কার মান? প্রাইমের মান। তাহলে এ প্রাইমের মান কিভাবে বের করবো আমরা? এই যে এ প্রাইমের মান বের করি। এখন এ প্রাইম মানে কি ছিল? এ প্রাইমের মানটা আমি এখানে দেখাচ্ছি যে এ প্রাইম মানে কি? যে ইউ থেকে তোমার এ কে বিয়োগ। এখন ইউ তো লিখে দিতে হবে। ইউ কত? যে 1, 3, 5, 7, 9, 11, 13 ডট ডট মাইনাস এর মানগুলো কত? 3, 5, 7। তাহলে বসায় দাও যে 3, 5, 7। এখন বিয়োগ মানে কি মনে আছে তোমাদের? বিয়োগ মানে কিন্তু ছিল যে সার্বিক সেট থেকে, বা বিয়োগ মানে বলতে সহজে বুঝাইছিলাম যে প্রথম যে উপাদানগুলো আছে বা প্রথম যে সেটটা আছে, এই সেটে যারা যারা অমিল থাকবে, যারা মিলে গেছে তারা বাদ, যারা অমিল থাকবে, যারা মিলবে না দ্বিতীয় সেটের সাথে, তারাই অ্যান্সারে আসবে। তাহলে দেখো 1 কিন্তু দ্বিতীয় সেটের সাথে মিলে নাই, তাহলে 1 আসবে অ্যান্সারে। ওকে, 3 মিলে গেছে, 5 মিলে গেছে, 7 মিলে গেছে, তাহলে কি আসবে? 9, 11, 13 এরকম করে চলতে থাকবে। সো এটা কিন্তু আমাদের এই প্রাইমের মান। তোমরা কি সবাই বুঝতে পারছো এই প্রাইমের মানটা আমি কিভাবে বের করছি? বলো, কারো কি কোনো সমস্যা আছে কিনা এই প্রাইমের মানটা বের করা নিয়ে? এই প্রাইমের মান ক্লিয়ার সবার? ওকে, এই ক্লেমার। ওকে ওকে, গুড। আচ্ছা, এবার আসো আমাদের বাকি যে অংশটা, এই যে বাকি যে অংশটা, এটা আমরা পরের স্লাইডে করি যেন আমাদের হিবিজিবি না হয়। ওকে, তাহলে এটা আমি একটু কপি করে নিই। ওকে ওকে, 2বার স্লাইডে চলে আসছে। এবার এটাকে আমি একটু রিফ্রেশ দিয়ে ফেলি। এই শেষ। ও মাই গড, কোথায় চলে গেলাম? ওকে ওকে, তাহলে আমরা 2 নাম্বার কোশ্চেনটা এখানে সলভ করাই। 2 নাম্বার মানে দ্বিতীয় যে পার্টটা আছে সেই পার্টটা আমরা একটু সলভ করাই এখানে। আমরা প্রথমটা কিন্তু রেখে দিছি, টেনশন করো না তোমরা। তোমরা যখন স্লাইড পাবা তখন এগুলা থেকে যাবে, টেনশন নেই কারো। ওকে ওকে, ডিলেট। এটা একটু রিফ্রেশ দিয়ে ফেলে আমি। ওকে, এগুলা একটু ডিলিট করা দরকার ছিল। ওকে, তোমরা সবাই একটু দেখো তো পূর্বের যে অঙ্কটা করাইছি আমি, সেটা কি তোমরা বুঝতে পারছো এখানে? বলো আমাকে, পূর্বের যে 2টা অঙ্ক করানো হয়েছে সেটা কি তোমরা ক্লিয়ার হইছো? ওকে ওকে ওকে, এবার আসো 2 নাম্বার কোশ্চেনটা সলভ করাই। ক্লিয়ার? আচ্ছা, গুড। আচ্ছা, 1, 9, 11। আচ্ছা, মাশরাফি বিন রজব উত্তর দিছো, সাদিয়া দিদার দীপ্তি উত্তর দিছো। ওকে, গুড। আচ্ছা, এবার আসো সি এবং বি। এই যে মাঝখানে চিহ্নটা দেখতেছো না, এটা কিসের চিহ্ন বলো তো সবাই? এই যে সি এবং বি এর মাঝখানে যে চিহ্নটা আছে, এই চিহ্নটা কিসের চিহ্ন? একটু সবাই দ্রুত জানিয়ে দাও তো দেখি, কাদের কাদের মনে আছে যে এই চিহ্নটা আসলে কার চিহ্ন? এই চিহ্নটা আসলে কার চিহ্ন? ওকে, আচ্ছা, এবার আমি একটু লিখে দিই। এই চিহ্নটা হলো বিয়োগের চিহ্ন, আমরা জানি বিয়োগ বা অন্তর। ওকে, লিখছো কেউ এখনো? লিখছো এখনো? স্যার এই নাম্বারটা একটু ক্লিয়ার করে দিয়েন পরে। আচ্ছা আচ্ছা, ইনশাল্লাহ। এবার আসো, এই যে বি তোমার ক্লিয়ার হয়ে যাবে, তুমি বি আর সিটা খেয়াল করো, দেখবে এই নাম্বার অটোমেটিকলি ক্লিয়ার হয়ে যাবে। বি নাম্বারে কি বলছে যে এক্স বিলংস টু এন, এক্স এর মানগুলা, ও গুড, এটা চেঞ্জ হয়েছে। কোশ্চেনটা আমরা একটু মিলায় দেখি, এটা মনে হয় একটু ভুল হয়েছে কোশ্চেনটা। একটু মেইন বইটা তোমরা খুলে বসো তো, মেইন বইটা টাইপিং মে মিস্টেক হয়েছে হয়তো বা। মেইন বইটা একটু খুলে বসো সবাই, আমাকে একটু বলো যে বি নাম্বার যে উপাদানটা দেওয়া আছে সেটা তোমাদের বইয়ে কত দেয়া আছে? ওকে, আমিও একটু বইটা বের করে রাখি তোমাদের সুবিধার্থে। টাইপিং তো মানুষ করে, দেখা যায় সেক্ষেত্রে ভুল হওয়ার সম্ভাবনা থাকতেই পারে। আর ম্যাথ তো দেখা যায় ম্যাথের টাইপ করতে গেলে
যারা টাইপ করে তারাও ভুল করার চান্স সবচেয়ে বেশিই থাকে, কারণ সূক্ষ্ম সূক্ষ্ম জিনিস তো দেখা যায় ভুল হয়েই যায়। তো সেই ক্ষেত্রে আমি মেইন বইটা বের করে রাখি। তোমরাও অবশ্যই আমার ক্লাসগুলোর পূর্বে মেইন বইটা সাথে নিয়ে বসবা। সো এখানে দেখো আমি দেখতেছি যে 3 থেকে বড় এবং 6 থেকে ছোট বলছিল, 3 থেকে বড় এবং 6 থেকে ছোট। তাহলে এখানে আমি একটু লিখে দিই 3 থেকে বড়, ঠিক আছে। সো এখানে হবে কি 3, এখানে কি হবে 3, ওকে। আচ্ছা, তাহলে এবার আসো আমাকে বের করতে বলছে বি এবং সি এর মান বিয়োগ করতে বলছে। বি এবং সি কি করতে বলছে? বিয়োগ করতে বলছে। বই নিয়ে বসবা ভাইয়া, সবাই বই নিয়ে বসবে। দেখো বি এবং সি কি করতে বলছে? বিয়োগ করতে বলছে। তাহলে বি এবং সি তো আমার আগে বের করতে হবে। সেই ক্ষেত্রে কি করা যায়? দেখো বি এর মানটা আমরা আগে বের করি। আমরা বি এর উপাদানটা বের করি, এই যে বি এর উপাদান। তাহলে দেয়া আছে যে বি ইজ ইকুয়াল টু, এই যে বি ইজ ইকুয়াল টু x যেন x belongs to n, x যেন x belongs to n এবং 3 থেকে বড় x এর মান 6 থেকে ছোট। তাহলে এখানে অনেকেই বলবা যে ভাই 4 5, বাট তুমি ভুলে যাও না তোমার সার্বিক সেট কিন্তু বেজোড় সংখ্যা ছিল। সেই ক্ষেত্রে অবশ্যই কি হইতে পারবে না, জোড় সংখ্যা কোনো কিছু হইতে পারবে না, মানে বেজোড় সংখ্যা আসবে। তো এখানে 4 5 হওয়া সত্ত্বেও আমি কত নিতে পারবো? অবশ্যই 5 নিতে হবে, কারণ সব কিছু বেজোড় সংখ্যা রিলেটেড কাজ হবে। ওকে, সো এবার আসো এখানে আমাদের বি এর মান বের করছি কত? 5। সি এর মানটা বের করতে হবে। সো সি এর মানটা আমি বের করে দিচ্ছি। ওকে, এটা একটু মুছে দিই এখানে। ওকে, সি এর মানটা খেয়াল করো তো, এক্স বিলংস টু এন, মানে এক্স এর মানগুলো স্বাভাবিক সংখ্যা, বাট ওই সংখ্যাগুলা তুমি যখন বর্গ করবা তখন 5 থেকে বড় আসবে শর্ত, এবং এক্স কিউব মানে 130 থেকে ছোট আসবে। তাহলে এবার আসো এক্স এর কোন মানগুলাকে তুমি বর্গ করলে 5 থেকে বড় হবে এবং ঘন করলে 130 থেকে ছোট হবে সেটা বের করি। তাহলে কিভাবে বের করবা? সাজায় লেখার নিয়মটা খেয়াল করো। প্রথমে তুমি দেওয়া আছে দিয়ে এবং দিয়ে লিখতে পারো, যেহেতু এই অংশটার পরের কাজ করবো তো এটা, তাহলে এবং দিয়ে সি সমান সমান লিখতে পারো যে কোশ্চেন কি দেওয়া আছে, যে এক্স যেন এক্স বিলংস টু এন এবং এক্স স্কোয়ার 5 এবং এক্স কিউব 130 থেকে ছোট, 130 থেকে ছোট। গুড। আচ্ছা, এবার আসো এখানে তুমি লিখবা কিভাবে। তুমি এক্স এর মান একবার 1 চেক করবা। এক্স এর মান 1 হলে, এই যে এক্স এর মান 1 হলে এক্স স্কোয়ার মানে কি 1 এর উপরে স্কোয়ার, 1 এর উপরে স্কোয়ার মানে কত? 1, যেটা কি 5 থেকে বড় না, তাহলে এটা কিন্তু ক্রস দিয়ে দিবা। এবং এক্স কিউব মানে কত? 1 এর উপরে কিউব, 1 এর উপর কিউব মানে কত? 1, যেটা কিন্তু 130 থেকে ছোট। তো এই শর্ত মানছে, বাট আরেকটা মানে এখন 2 দিয়ে কি চেক করবো না, কারণ তুমি তো জানোই সবগুলা কি হবে, বেজোড় সংখ্যা হবে। তাহলে 1 দিয়ে চেক করছি, 3 দিয়ে চেক করবো। তাহলে এক্স এর মান 3 হলে, এক্স এর মান 3 হলে যে এক্স স্কোয়ার 3 এর উপর স্কোয়ার মানে 9, যেটা কিন্তু অবশ্যই 5 থেকে বড়, এবং এক্স কিউব মানে 3 এর উপর কিউব। আচ্ছা, 3 এর উপর কিউব মানে কত? অবশ্যই 27 আসবে, যেটাও কিন্তু 130 থেকে ছোট। তাহলে তুমি খেয়াল করো এক্স ইজ ইকুয়াল টু যখন 3 বসেছো তখন কিন্তু তোমার দুইটা শর্তই মেনে গেছে। ওকে, এবার আসো এক্স ইজ ইকুয়াল টু 5 বসাই। এক্স ইজ ইকুয়াল টু 5 হলে এক্স স্কোয়ার মানে 5 এর উপর স্কোয়ার। আচ্ছা, 5 এর উপর স্কোয়ার মানে কত? 25, যেটা অবশ্যই 5 থেকে বড়, এবং এক্স কিউব মানে কত? 5 এর উপর কিউব। 5 এর উপর কিউব বলতে কত বোঝায়? 125, যেটা অবশ্যই 130 থেকে ছোট। তাহলে আমি দেখতেছি 5 দিয়ে যখন করছি সেক্ষেত্রেও কিন্তু আমাদের শর্তটা মেনে নিচ্ছে। ওকে, হ্যাঁ অবশ্যই একটা
উদ্দীপকের সবগুলো উপাদান কোথায় থাকবে? সার্বিক সেট ইউতে থাকবে। তাহলে তোমার এই সার্বিক সেটের বলতে কি বোঝায়? যে একটা উদ্দীপকে যত উপাদান আছে সবগুলো কোথায় থাকবে? এখানে থাকবে। এখন এটাই যেহেতু বেজোড় সংখ্যা রিলেটেড কাজ, তাহলে এই উদ্দীপকে যতগুলো সেট আছে সবগুলাই অবশ্যই কি করতে হবে? তোমার বেজোড় সংখ্যা রিলেটেড কাজ করতে হবে। বুঝতে পারছি সবাই? কি করছে কোশ্চেনটা? যে মাশরাফি বিন রজক, আশা করি ক্লিয়ার হয়ে গেছে ভাইয়া। এবার আসো, এক্স ইজ ইকুয়াল টু যদি তুমি 6 বসাও, এক্স ইজ ইকুয়াল টু যখন 6 হলে এক্স স্কোয়ার মানে কত? 6 এর উপর স্কোয়ার। 6 এর উপর স্কোয়ার বলতে কি বোঝায়? আচ্ছা, 6 তো আমাদের নেওয়ারই কোনো প্রশ্ন নাই, কারণ এটা বেজোড় সংখ্যা নিয়ে কাজ করব। আহা, ভুল করা যাবে না। ওকে, তাহলে এক্স ইজ ইকুয়াল টু কত দিবা? 7। তাহলে 7 হলে এক্স স্কোয়ার মানে 7 এর উপর স্কোয়ার। 7 এর উপর স্কোয়ার মানে কত? 49, যেটা অবশ্যই কি 9 থেকে বড়, 5 থেকে বড়। এবং এক্স কিউব মানে কত? 7 এর উপর কিউব। 7 এর উপর কিউব করলে কত হয়? সবাই একটু বলো তো, আমিও ক্যালকুলেটরটা বের করি, তোমরা একটু ক্যালকুলেটরটা বের করে আমাকে একটু বলে দাও যে কারা কারা বলতে পারবা যে 7 এর উপর কিউব করলে কত হয়? ম্যাথ এ ক্যালকুলেটর, দেখি আমার আগে কে কে বলতে পারে। 343। দেখি দেখি কে বলছে আমার আগে? আমার আগে কেউ বলছো? কেউ বলছো এখনো? কেউ বলো না, আমি সবার আগে বলে দিলাম। তাহলে 343। তাহলে 343 অবশ্যই কি হবে? 130 থেকে বড় হবে, কিন্তু এটা আমাদের চাইছে ছোট। তাহলে আমি বুঝতেছি, তুমি খেয়াল করো যে 7 এর উপর কিউব করার পরেই তুমি দেখতে 130 থেকে বড় হয়ে যেতেছে। তাহলে 9 এর উপর কিউব করলে কি 130 থেকে ছোট আসবে? কোনোদিনই পসিবল না। তাহলে আমি বলতে পারি যে এরপরে আর করাটা প্রয়োজন নাই। তাহলে ডট ডট দিয়ে যাবা। কি করবা? ডট ডট দিয়ে যাবা। তাহলে এখন শর্ত মানছে কারা কারা? তাহলে শর্ত মানছে কারা কারা আমি খেয়াল করি যে সি এর উপাদান কে কে আসবে? 3 এবং 5, এই দুইটা দিয়ে কিন্তু শর্ত দুইটাই মেনে গেছে। তাহলে 3 এবং 5ই হলো আমাদের কি? 3 এবং 5 হলো আমাদের সি এর মান। তো সি এর মান যদি 3 এবং 5 হয়, বি এর মান যদি শুধু 5 হয়, আমাকে বলছে সি থেকে বি বিয়োগ করতে। তাহলে সি থেকে বি বিয়োগ করি আমরা, যে অতএব সি বিয়োগ বি। সি এর মান কত? 3 এবং 5 বিয়োগ বি এর মান কত? শুধু 5। তাহলে আমরা জানি প্রথম সেটে যেগুলো অমিল থাকবে, তাহলে প্রথম সেটে কি অমিল আছে? শুধুমাত্র 3 অমিল আছে। তাহলে এটাই হলো আমাদের কি? অ্যান্সার। বুঝতে পারছি সবাই? ওকে, 343 অ্যান্সার দিয়ে ফেলছো দেখা যায়। আচ্ছা ওকে সবার। আচ্ছা, নাবিল মাহাদি উত্তর দিচ্ছে 343, আমিন রহিম চৌধুরী উত্তর দিচ্ছে 343, নাহার ইসলাম উত্তর দিচ্ছে 343। ওকে গুড। আমাদের উত্তরটা তাহলে কত বের হয়ে গেল? 3 উত্তর হয়ে গেল। তো আশা করি এটা ক্লিয়ার হয়ে গেছে না সবার? দেখো, আমরা কিন্তু একটা সৃজনশীলের ক এবং খ কমপ্লিট করে ফেলছি। এই হলো আমাদের একটা সৃজনশীল। তোমরা চাইলে একটা স্ক্রিনশট নিতে পারো, যে তোমরা যখন বাড়ির কাজগুলো জমা দিবা, তোমরা এই স্ক্রিনশটটাই ওই বাড়ির কাজের সাথে জমা দিয়ে দিতে পারো। স্ক্রিনশট নেওয়া ডান হলে বলো স্ক্রিনশট নিয়ে ফেলছো। ওকে সবার? 1 2 3 4 5 শেষ। ওকে, তারপরে আসো। এরপরে আমাকে কি কোশ্চেন করছে? এখন দেখো, তুমি কিন্তু এ বি সি সবার মান জানো। যেহেতু তুমি সবার মান জানো, তাহলে তোমাকে এখন যেই কোশ্চেনই করুক না কেন, তোমার জন্য এগুলো কোনো ব্যাপার না। তাহলে তুমি প্রথমেই লিখে ফেলো, আমার এখানে কি কি মান লাগবে? বি লাগবে, সি লাগবে, এ ও আছে, তাহলে এবিসির মান লাগবে। তাহলে এবিসির মানগুলো আমি কোথায় থেকে পাইছিলাম সেটা আমি লিখে দিই প্রথমে, যে ক হতে পাইছিলাম, এই ক ব্যক্তি হতে পাইছিলাম, হতে পাই যে এ আমার কত ছিল, একটু দেখে আসি। এ কত ছিল? এ কত ছিল? এই যে এ ছিল হলো, এই যে এ ছিল হলো 357। ওকে, 357। তাহলে এ ছিল হলো 357। বি ছিল হলো শুধুমাত্র 5, বি ছিল শুধুমাত্র 5। আর সি ছিল 35। ওকে, সো আমরা এবিসির মানগুলা লিখে ফেলছি। এই যে আমি যেভাবে সাজায় লিখছি, দেখো আমি যেই পাঁচটা আগে লিখবো তুমি এটা প্রথমে লিখবা, এরপর আমি যেই পাঁচটা লিখবো, মানে আমি যেটা আগে লিখবো তুমি আগে লিখবে, এরপর আমি যা যা লিখতেছি তুমি ওটা নিচে নিচে লেখা শুরু করবা। এখন আমি দেখা যায় কি এক কোণা থেকে লেখার সুযোগ নাই, কারণ আমার জায়গাটা নাই।
বুঝতে পারছি? সো আমি যখন এটা লিখছি তুমি আগে এটা লিখবা, এখন আমি যেটা লিখবো তুমি আবার ওইখানে লিখবা। এখন আমি কোথায় লিখতেছি এটা দেখার দরকার নেই, তুমি তোমার সিরিয়াল মতো লিখে যাবা। ঠিক আছে? তাহলে দেখো এ বি সির মান আমরা পাইছি আগে থেকে। সো ক হতে পাই, আর এগুলা কিন্তু তুমি খ হতে পাইছিলা, তাহলে এখানে অবশ্যই একটু হাইলাইট করে দিবা যে খ হতে। ঠিক আছে? তাহলে আমি একটু হাইলাইট করে দিতেছি তোমাদের সুবিধার্থে। এই যে একটা ক হতে পাইছো আর খ হতে এই দুইটা মান পাইছিলা। ঠিক আছে? ওকে, এবার আসো, তোমাকে কি বলছে বি ইন্টু সি না? এই যে তুমি প্রথমে এতটুকু লিখবা, তোমার খাতায় এতটুকু লিখবা, যে সাজায় লিখবা কিভাবে বলছো না, যে তুমি প্রথমে এতটুকু লিখবা, এরপর তোমার কাজ কি বি ইন্টু সি চাইছে, তাহলে বি ইন্টু সি, এই যে বি ইন্টু সি বের করতেছি, বি ইন্টু সি বের করতেছি। তাহলে বি ইন্টু সি এর মানটা লেখো, যে বি ইন্টু সি। তাহলে বি এর মানটা বসাও, বি কত 5 ইন্টু সি এর মান কত 3 5। ওকে, তাহলে এখানে দেখো এই গুণটা কি নর্মাল গুণ না, এটা কিন্তু কার্তেশীয় গুণজ। কার্তেশীয় গুণজের নিয়মটা কি মনে আছে সবার? আশা করি যারা বেসিক ক্লাসগুলো করছো তাদের জন্য কার্তেশীয় গুণজটা মনে আছে, যে 5 এর সাথে একবার কি করবা 3 গুণ করবা, 5,3, আবার 5 এর সাথে একবার কত গুণ করবা 5 গুণ করবা। সো এটাই কিন্তু আমাদের কার্তেশীয় গুণজ ছিল, এটাই কিন্তু আমাদের কার্তেশীয় গুণজ। সো এটা আশা করি তোমরা সবাই বুঝে ফেলছো। তাহলে এবার এই যে এটাই কিন্তু আমাদের অ্যান্সার, এই যেটা বের করতে বলছে, আর এটার অ্যান্সারটা কোথায়, এই যে এটা আমাদের অ্যান্সার। বুঝতে পারছি সবাই? সো এতটুকু তুমি প্রথমে লিখবা, এরপরে তুমি এতটুকু লিখবা, শেষ আমাদের প্রথম অংশ। এরপরে তোমার আবার এই কোশ্চেনটা জানতে চাইছে না, এই কোশ্চেনটা আমরা আবার কালারিং কলম দিয়ে লিখি, অন্য কালার দিয়ে লিখি। সো ওকে ওকে, এবার খেয়াল করো, একটু সাইলেন্ট করে দিই। এবার খেয়াল করো, আমাদের এ ইন্টারসেকশন সি লাগবে না? তুমি পি, পি মানে কি পাওয়ার সেট, পাওয়ার সেট মানে কি উপসেট সংখ্যা বের করতে বলছে, তাহলে এ ইন্টারসেকশন সি এর উপসেট সংখ্যা বের করতে বলছে। তাহলে প্রথমত কাজ কি আমাদের এ ইন্টারসেকশন সি এর মানটা বের করে নেওয়া, তারপরে না হয় কি করা পাওয়ার সেট গুলো বের করা। তাহলে এ ইন্টারসেকশন সি এর কাজটা আগে করে ফেলি আমরা, এ ইন্টারসেকশন সি। ওকে, তাহলে এ এর মানটা কত, আমরা তো উপরে পাইছি মান, কত পাইছো 357 না, এই 357 ইন্টারসেকশন সি এর মান কত 3 এবং 5, এই যে 35। সো এই ইন্টারসেকশনের চিহ্নের কাজটা কি মনে আছে তো সবার? হ্যাঁ আশা করি মনে আছে। ইন্টারসেকশন কাজ হলো কি কমন গুলা নেওয়া। তাহলে দুইটার মধ্যে কমন কে আছে আমি দেখতেছি, কমন আছে হলো 3 এবং 5, তাহলে 3 এবং 5 হলো আমাদের উত্তর। ওকে, সো এই হলো আমাদের ইন্টারসেকশনের কাজ আমরা করছি, বাট আমাদের তো আর পরীক্ষা হলে ইন্টারসেকশন চায় নাই, আমাদের চাইছে কি পি অফ এ ইন্টারসেকশন সি। তাহলে আমরা এই ইন্টারসেকশন সি এর মান বের করছি, এখন কাজ হলো পি এর মানটা বের করা। এই পি এর মানটা পি, তাহলে পি অফ এ ইন্টারসেকশন সি, তাহলে পি অফ এ ইন্টারসেকশন সি মানে তো তোমার 3 এবং 5। এখন 3 এবং 5 এর উপসেট সংখ্যা কয়টা হবে, উপসেট সংখ্যা কয়টা হবে সেটার জন্য কিন্তু শর্টকাট আমরা জানি, সেটা হলো 2 এর উপর পাওয়ার n। সো n মানে কি উপাদান সংখ্যা, উপাদান সংখ্যা যেহেতু দুইটা আছে তাহলে 2 এর উপর পাওয়ার 2, আর 2 এর উপর পাওয়ার 2 মানে কয়টা 4টা। এখন এই উপাদান সংখ্যাগুলো কিভাবে লেখে মনে আছে তো, যে প্রথমে একটা একটা করে লেখা, তারপরে দুইটা দুইটা করে লেখা, এরপর তিনটা তিনটা করে লেখা, এরকম করে। সো কতভাবে ভেঙে ভেঙে লেখা যায়, সো আমরা এটাকে ভাঙি, যে 3, এরপরে কি 5, এরপরে কি সবগুলোকে একত্রে 3 এবং 5, এরপরে একটা ফাঁকা সেট, সবগুলাকে সেকেন্ড ব্র্যাকেটে আবদ্ধ করে দেওয়া। সো এটাই কিন্তু আমাদের উত্তর, এটাই কিন্তু আমাদের উত্তর। ওকে, দেখো এটাই কিন্তু আমাদের বের করতে বলছিল, এটাই কিন্তু আমাদের বের করতে বলছে। সো দেখো খুবই সোজা, এবং যারা বেসিক ক্লাস করছো তাদের কাছে কিন্তু এই টাইপের ম্যাথ কোনো ব্যাপারই না। ঠিক আছে না সবার? দেখো এই যে এ ইন্টারসেকশন সি, এটার মান এটা। কারো কি বুঝতে সমস্যা আছে বলো, আমরা এই সৃজনশীলটা অলরেডি করে ফেলছি। ওকে, মাশরাফি বিন রজব, তুমি যেভাবে লিখছো এভাবে লেখা যাবে না ভাই, এই যে এভাবে লিখতে হবে। হ্যাঁ, ডিরেক্টলি 4 লিখলে হবে না, তোমাকে উপাদান সংখ্যা জানতে চাই নাই, তোমাকে পি অফ বের করে দেখাইতে বলছে, যে কয়টা উপসেট হবে কি কি হবে সেটা বের করে দেখাইতে বলছে। ওকে ভাইয়া, আচ্ছা গুড। মাহফুজ আহমেদ চৌধুরী, তোমারটা ঠিক আছে, বাট
তুমি এই ফাঁকা সেট যে চিহ্নটা আছে না ভাইয়া, এটা এইভাবে দিবা। তুমি সেকেন্ড ব্র্যাকেট দুইটা ফাঁকা সেট দিয়ে রাখলে এটা হবে না, তুমি চেষ্টা করবা এইভাবে ফাঁকা সেটটা দিতে। ক্লিয়ার সবার ভাইয়া? ওকে, আশা করি ক্লিয়ার। তো আমরা এই যে আস্তে আস্তে করতে করতে কিন্তু একটা সৃজনশীলই সলভ করে ফেলছি। এবার আসো আমাদের পরবর্তী কি আছে। এই যে পরবর্তীতে আমাদের আর একটা সৃজনশীল আছে, এটা কি তোমরা দেখতেছো বা দেখা যায় কি না? এটা কি তোমাদের দেখা যাচ্ছে? ওকে, এটা কি তোমরা দেখা যাচ্ছে? একটু জানাও তো, আমি অলরেডি বের হয়ে যাচ্ছি। আচ্ছা আচ্ছা, গ্রাফটা মনে হয়, গ্রাফ তোমাদের কি এটা দেখা যাচ্ছে? এই চিত্রটা কি দেখা যাইতেছে? তোমরা কি দেখতেছো এই চিত্রটা? ওকে ওকে ওকে, দেখা যাচ্ছে না। আচ্ছা, দেখা না গেলে তোমাদের অবশ্যই মেইন বইটা নিয়ে বসা দরকার ভাইয়া। একটু মেইন বইটা বসে রাখো তো, আর আমি দেখি একটু তোমাদের এটা কাটসিট করা যায় কিনা। ওকে, ওকে, এবার কি দেখা যাচ্ছে কিনা? মেইন বইটা নিয়ে বসো, মেইন বইটা নিয়ে বসো। এই যে দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে, হালকা দেখা যাচ্ছে। ও, আমি আসলে দেখা যাচ্ছে না। আচ্ছা, তোমরা মেন বইটা নিয়ে বসো, তাহলেই হয়ে যাবে। ঠিক আছে, মেন বইটা একটু নিয়ে বসো। এখন তো আর ব্রাইটনেস কমাইতে পারবো না ক্লাস চলাকালীন সময়। ওকে, কষ্ট করে মেন বইটা নিয়ে বসো। আর আমি দরকার হলে তোমাদের একটু সুবিধার্থে চিত্রটা অঙ্কন করে দিতে পারি। চিত্রটা আমরা একটু গ্রাফ অঙ্কন করি, তাতে একটু সময় লাগবে, তাও কিছু করার নেই, যেহেতু এখন আমাদের করার কিছু নাই, করতেই হবে। সো আমরা এটা লাল কালি দিই। ওকে, নাও, এবার হয়তো বা আঁকলে দেখা যাবে। এখানে দুইটা, আমার বেশিক্ষণ লাগবে না, কারণ আমার এটাতে অটো ফাংশন তো দ্রুতই হয়ে যাবে ইনশাল্লাহ। নাও, তোমাদের জন্য আমি আইকে দেখাইলাম আবার উদ্দীপকের পাশে। তো তোমরা চেষ্টা করবা একটু বইটা নিয়ে বসতে। ঠিক আছে, কি কি লেখা ছিল সেটা আমি একটু লিখে দিতেছি। যেখানে 6 ছিল, এখানে কি আছে? 6। আচ্ছা, 6 লেখাটা মুছে যাবে। এই যে এখানে হলো 6, এখানে হলো 1 নাকি 4। মেইন বইটা দেখাই, এই যে মেইন বই, এই যে আমরা এই কথাটা বলতেছিলাম। ঠিক আছে, 6435, 64, এটা হলো 4, 3, 5, এটা হলো 1, এটা হলো 2, এটা হলো 7, এখানে হলো বি, এখানে হলো সি, এখানে কত 8, এখানে হলো এ, আর এই যে এখানে আছে ইউ। ঠিক আছে, এবার মনে হয় দেখা যাচ্ছে সবার। দেখা যাচ্ছে কিনা? আমরা একদম কপি করে ফেলছি, দেখা যায়। দেখা যাচ্ছে এবার? আচ্ছা, দেখা না গেলে একটু চেষ্টা করো যে বইটা নিয়ে বসতে। ওকে ওকে, আমরা আমরা অনেক সময় নষ্ট করে ফেলছি। শুরু করি, দেখো, বি সেটকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো। এখন আমাকে আগে দেখতে হবে বি সেট কোনটা। সো তুমি খুব সহজে বি সেট আইডেন্টিফাই করবা কেমনে? তোমার কাজ হলো এরকম যদি দেখো, গ্রাফ দেখো বা এরকম লেখচিত্র যদি দেখো,
তোমার বা বেঞ্চিত্র যদি দেখো, তুমি আগে দেখো বি সেট বলছে না, আমি বি সেটটাকে আইডেন্টিফাই করছি, এই যে বি সেট, এই যে এটা হলো আমাদের বি সেট। তাহলে এই বি সেটের মধ্যে উপাদান কে কে আছে ভাই? 2 3 5 7 না? এই বি সেট আমাকে তো বলছে যে এটা হলো বি সেট, এই যে এটা হলো বি সেট। তাহলে বি সেটের মধ্যে উপাদান কে কে আছে? 2 3 5 7। তাহলে এখন এটাকে আমাকে বলছে কি সেট তৈরি করতে, সেট গঠন পদ্ধতি প্রকাশ। কারণ সেট গঠন পদ্ধতি মনে আছে তো, যে সেট গঠন পদ্ধতি বলতে বোঝায় যে সরল সেট থাকবে, এটাকে তুমি শর্ত আকারে লিখবা। কি আকারে লিখবা? শর্ত আকারে লিখবা। তাহলে এবার শর্ত আকারে লিখবা কিভাবে, দেখো তো কিভাবে লেখা যায়। আমরা প্রথমে লিখব যে বেঞ্চিত্র হতে যে বি এর উপাদান সমূহ, বি এর উপাদান সমূহ কি কি আছে? 2 3 5 7, 2 3 5 7, যা কি সংখ্যা? যা মৌলিক সংখ্যা, যা মৌলিক সংখ্যা, এবং 2 থেকে বড়, 2 হতে বড় এবং 2 হতে বড় ও সমান। ওকে 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 2 হতে বড় ও সমান, কিন্তু বড় ও সমান, কিন্তু 7 হতে ছোট ও সমান। জাস্ট এই লাইনটা লিখবা প্রথমে, এরপরে তোমার কাজ হলো জাস্ট সাজায় লেখা। কিভাবে সাজায় লিখবা? যে অতএব বি সমান সমান এক্স, যেন এক্স মৌলিক সংখ্যা, এক্স কি সংখ্যা? মৌলিক সংখ্যা। এখন মৌলিক সংখ্যা তো লিখলাম, এবং একটা শর্ত ছিল না, যে শর্তটা কি? 2 থেকে বড় অথবা 2 এর সমান, 7 থেকে ছোট অথবা 7 এর সমান। জাস্ট তুমি যখন এই লাইনটা সাজায় লিখবা না, এই যে এই লাইনটা সাজায় লিখবা, এটাই তোমাকে চাইছে পরীক্ষা হলে। এখন উপরের কথাটা কি না লিখলে চলবে? অনেকে বলবে যে ভাই উপরের লেখাটা কি না লিখলে হবে? হ্যাঁ হবে, বাট নাম্বার কম দিবে, নাম্বার তোমাকে কম দিবে, কিছু কিছু টিচার নাম্বার তোমাকে কম দিবে। সো এখন না লিখলেই, যে আমরা যেভাবে লিখছি এতটুকু লিখতে হবে। তোমাকে প্রশ্নে কিন্তু 2 নাম্বার, তুমি তো চাইলেই উত্তর লিখে দিতে পারতো, বা এতটুকু লিখলেই তো হয়ে যেত। হ্যাঁ হইতো, বাট কিছু কিছু টিচার ঝামেলা করে। তো আমি তো জানি না যে আমার বোর্ড পরীক্ষার খাতাটা কোন টিচার দেখবে, ভালো টিচার দেখবে নাকি খারাপ টিচার দেখবে, নাকি যে দেখবে সে তো চাইবে কিনা নাম্বার ভালো দিবে কিনা খারাপ দিবে কিনা। সো এই জন্য আমাদের কাজ কি, কোনো অপশন যেন না থাকে। আমরা চেষ্টা করবো যতটুকু না দিলেই না, আমাদের অপ্রয়োজন, বাট দিয়ে দিব, যেন কোনোভাবে যেন আমার নাম্বার কাটতে না পারে। ওকে, তাহলে এটা হলো ক নাম্বার। এবার আসো খ নাম্বারে যাই। এখানেও আমাদের সেম উদ্দীপক দেওয়া আছে। এবার এখানেও আমাদের কি আছে? সেম উদ্দীপক দেওয়া আছে, বাট এখানে আমি আর চিত্রটা আঁকতেছি না, তোমরা একটু মেইন বই থেকে কাউন্ট করে নিবা, আশা করি বুঝতে পারবা। সো এখানে এই যে আমাদের দুইটা ম্যাথ করতে বলছে, আমাদের দুইটা সমাধান করতে বলছে, এটা হলো যে এটা সমান সমান আমাকে প্রমাণ করতে বলছে এই যে এটা। সো এই দুইটা আমাকে কি করতেছে? প্রমাণ করতে বা সত্যতা যাচাই করতে বলছে। সো আমাদের সত্যতা যাচাই করতে এগুলো খুবই সোজা অঙ্ক, আমরা জানি, বাট তোমার কার কার মান লাগবে? এ লাগবে, বি লাগবে, সি লাগবে, এ লাগবে, বি লাগবে, সি লাগবে। এখন এ বি সি এর মান তুমি বের করবা কিভাবে? ওই যে একটু আগে তুমি গ্রাফ থেকে বের করে আসছো, তুমি প্রথমেই লিখবা, এখানে তুমি প্রথমেই গ্রাফে লিখবা, প্রথমেই লিখবা যে কথাটা, সেটা হইল যে ব্যঞ্চিত্র হতে তুমি কি পাইছো? ব্যঞ্চিত্র হতে তুমি পাইছো কি? পাইছো এ মান, বি এর মান, সি এর মান পাইছো না? এ এর মান, বি এর মান, সি এর মান। এ এর মান, বি এর মান, সি এর মান কি পাইছো সেটা লিখি। যে এ এর মান কত আছে দেখো তো, এই কোনটা? এটা না? এই যে এ, এই কোনটা? এটা না? এই যে এটা এ। তাহলে এটা যদি এ হয়,
তাহলে এক্ষেত্রে কি আছে 1 2 3 4 1 2 3 4। তাহলে এখানে লিখি যে এ হলো 1 2 3 4 শেষ। বি কত? এই যে একটু আগে দেখে আসছিলাম 2 3 5 7। সি কত? সি কিন্তু এই যে উপরেরটা, তাহলে কত আছে 3 4 5 6 3 4 5 এবং 6। এই মান তিনটা যখন তুমি পেয়ে যাবা, এটা তো আসে 1 নাম্বার না রে ভাই। কেডা এটা? এই মাশরাফি বিন রজব। পরীক্ষা কি নতুন দিচ্ছ? সৃজনশীলে, ম্যাথ পরীক্ষার সৃজনশীলে কত নাম্বার থাকে? 2 নাম্বার থাকে রে ভাই, 2 নাম্বার থাকে। ম্যাথের সৃজনশীল, ম্যাথ সিকিউ কত নাম্বার? 2 মার্কস। খ কত নাম্বার? 4 মার্কস। গ কত মার্কস? মায়ের দিব মায়ের, বুঝতেছি। ওকে, এবার আসো এবিসি যদি পেয়ে যাই। এই যে এবিসি পাইছো না তুমি, এবার তোমার লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড কাজ করো। তুমি লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড কাজ করি। আমরা প্রথমে লিখতে পারি যে লেফট হ্যান্ড সাইড কি আছে আমাদের? এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি না? তাহলে এই যে ব্রেকেটের কাজ কিন্তু আমরা আগে যে করতে হয়, এটা কিন্তু আমরা জানি যে ব্রেকেটের কাজগুলো আমাদের কি করতে হয়, আগে বের করতে হয়। সো এখানে আমরা ব্রেকেটের কাজটা কি পাইছি? বি ইন্টারসেকশন সি পাইছি। তাহলে বি ইন্টারসেকশন সি এটা বের করি। বি এর মান কত পাইছো তুমি? 2 3 5 7 2 3 5 7। ইন্টারসেকশন সি এর মান কত পাইছো তুমি? 3 4 5 6 3 4 5 6। সো এখানে ইন্টারসেকশন মানে তুমি কি জানো? কমন আনকমন সব, শুধু কমন গুলা। ইন্টারসেকশন মানে কি তুমি কি জানো? শুধু কমন গুলা। কমন কে আছে? 3 আছে এবং 5 আছে, তাহলে 3 এবং 5। তো এই মানটা এখানে নিয়ে আসো। এ এর মান কত আছে? এর মান আমি দেখতেছি যে 1 2 3 4 ইউনিয়ন বি ইন্টারসেকশন সি এর মান কত? 3 এবং 5 না? এই যে বসো। তাহলে এবার খেয়াল করো, এই যে ইউনিয়ন মানে কি জানো? কমন আনকমন সব না? যেমন 1 2 3 4 এবং 5। এই যে জাস্ট লেফট হ্যান্ড সাইড তোমার ক্লিয়ার হয়ে গেল। এবার আসো রাইট হ্যান্ড সাইড করি। রাইট হ্যান্ড সাইডটা তোমার সুবিধার্থে, তোমাদের সুবিধার্থে আমি একটু কালারিং কলম নেই। রাইট হ্যান্ড সাইড করার জন্য তুমি দেখতেছো যে এই ব্রেকেট দুইটা ব্রেকেটের কাজ করতে হবে না আমার? তাহলে আমরা প্রথমত ব্রেকেটের কাজটা করি যে এই ইউনিয়ন বি, তাহলে এই ইউনিয়ন বি এর মান, এ এর মান কত আছে? 1 2 3 4। তাহলে 1 2 3 4। ইউনিয়ন বি এর মান কত আছে? 3 4 2 3 5 7 2 3 5 7। ওকে, তাহলে ইউনিয়ন মানে কি? কমন আনকমন সব না? তাহলে এখানে কমন আনকমন সব কে আছে? 1 আছে, 2 আছে, 3 আছে, 4 আছে, 5 আছে এবং 7। ওকে, প্রথমটা কাজ শেষ। এ ইন্টারসেকশন সি করতে হবে। তাহলে এ ইন্টারসেকশন না তো ইউনিয়ন সি। এই যে এ ইউনিয়ন সি, তাহলে এ এবং সি এর মধ্যে কমন আনকমন সব নেবা। এর মান কত আছে? 1 2 3 4 1 2 3 4। ইউনিয়ন সি এর মান কত আছে? 3 4 5 6। তাহলে 3 4 5 6। তাহলে এখন দেখো তো সবগুলা কি করলে কি আসে? 1 2 3 4 5 এবং 6। তুমি দেখো দুইটার মান কিন্তু পেয়ে গেছো। এবার তোমার কাজ কি? তোমার কাজ হলো এবার রাইট হ্যান্ড সাইড লেখা। রাইট হ্যান্ড সাইড কি আছে? এই দুইটা না? তাহলে এবার লেখো পুরোটা যে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি। তাহলে এবার খেয়াল করো এ ইউনিয়ন বি এর মান কত পাইছো তুমি? এই যে মান পাইছো 1 2 3 4 5 7 1 2 3 4 5 7।
ইন্টারসেকশন A ইউনিয়ন C কত পাইছো 1 2 3 4 5 6 পর্যন্ত পাইছো ওকে 1 2 3 4 5 এবং 6 এবার খেয়াল করো ইন্টারসেকশন মানে কি জানো শুধু কমন গুলা তাহলে কমন কি আছে 1 থেকে 5 পর্যন্ত কমন আছে তাহলে 1 2 3 4 5 তাহলে দেখো তো এই যে বাম পক্ষ এবং এই যে ডান পক্ষ এটা কি মিলে গেছে না তাহলে এই ক্ষেত্রে তুমি লিখবা যে অতএব লেফট হ্যান্ড সাইড সমান সমান কি রাইট হ্যান্ড সাইড এটা লিখে দিবা যে সত্যতা যাচাইকৃত সত্যতা যাচাইকৃত সো এবার আমি তোমাদের সুবিধার্থে অনলি ফর ইউ আমি কি করলাম হাইলাইট করে দিলাম এই যে হাইলাইট করে দিতেছি মানগুলো আমি হাইলাইট করে দিতেছি যেন আমার স্টুডেন্টরা ভয় না পায় ভুল না করে তোমরা ভুল করবা না কেউ ঠিক আছে সবাই দেখো ওকে আমি হাইলাইট করে দিলাম এই হলো উত্তর দেখো খুবই সুন্দর না দেখতে হ্যাঁ অঙ্ক করতে খুবই মজা যদি আপনি বুঝতে পারেন কারো কি বুঝতে সমস্যা আছে গুড মাশরাফি বিন রজব উত্তর আগেই বলে ফেলছো ওকে আসসালামু আলাইকুম স্যার আমাদের এইদিকে ঝড়ের কারণে নেট নাই তাই যথাসময়ে ক্লাসে জয়েন করতে পারিনি ওকে মাত্র আসছি এসে দেখি অঙ্ক ক্লাস শেষের দিকে আর আফসোসের কোনো দরকার নেই আপনি ক্লাসটা কন্টিনিউ করেন ক্লাস শেষে তো রেকর্ডে থাকবে আপনি তখন না হয় দেখে নেবেন কোনো সমস্যা নেই কিন্তু চেষ্টা করবেন যত যাই হোক ক্লাসে সময় মতো জয়েন হওয়ার ওকে এবার আসো এখানে কিন্তু আমাদের একটা মজার কোশ্চেন দিছে বাট কথা হলো আমরা কি করব প্রথমেই কোশ্চেনের মানগুলা লিখে ফেলবো যে এবিসি এর মানগুলা কত পাইছি আমরা তাহলে খেয়াল করো আমরা প্রথমে লিখি যে উদ্দীপক হতে এখানে দেখো এবিসি এর মান লাগবে কিন্তু আমাদের দেখছো বাট এখানে আবার সিও আছে মানে ইউর মানটাও লাগবে এখন ইউর মানটা আগে আমরা বের করি যে ব্যঞ্চিত্র হতে কি কি পাইছো এই যে ইউ পাইছো ওকে ইউ কে কে আসবে এই একটা উদ্দীপকে যত যা আছে সবই কি ইউর মান না তাহলে 1 থেকে 7 না তো 8 আছে 2 3 4 5 6 7 এই যে 8 এর মান কত আছে এর মান তো এটা না এই যে এটা 1 2 3 4 1 2 3 4 বি এর মান কত আছে বি এর মান আছে 2 3 5 7 2 3 5 5 7 সি এর মান কত আছে সি 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 কত এই যে 3 4 5 6 3 4 5 6 জাস্ট উদ্দীপক থেকে মানগুলা লিখে ফেলছি ওকে এবার খেয়াল করো তোমার জাস্ট কি চাইছো ওটা দেখার দরকার নেই এখানে মনে হয় একটু মিস্টেক হয়েছে s ইজ ইকুয়াল টু হবে হ্যাঁ s ইজ ইকুয়াল টু হবে তাহলে এবার আসো s ইজ ইকুয়াল টু লিখে দিই এখানে আমি একটু কষ্ট করে এখানে s ইজ ইকুয়াল টু হবে এই ইজ ইকুয়াল টু হবে সমান হবে অবশ্যই বই নিয়ে বসবা ঠিক আছে তাহলে আর এগুলো ভুলগুলো হবে না তো আমাদের প্রথমত দেখতেছি আমাদের s এর মানটা বের করা লাগবে আগে এখানে আমি দেখতেছি ব্র্যাকেটের কাজ আছে আমাদের আগে কাজ কিভাবে সাজায় লিখবা প্রথমে দেখো কিভাবে সাজায় লিখবা প্রথমে এতটুকু লিখবা লেখার পর তুমি তো দেখছো ব্র্যাকেটের মধ্যে এতটুকু আছে তাহলে এই কাজটা আগে করে ফেলবা যে বি ইউনিয়ন সি বি এর মান কত আছে ওই যে মান বসো যে 2 3 5 7 2 3 5 7 ইউনিয়ন সি এর মান কত আছে 3 4 5 এবং 6 তাহলে আমরা যেহেতু ইউনিয়ন পাইছি ইউনিয়ন মানে কি ভাই কমন আর কোনো সব না এখানে কত আসবে 2 আসবে 3 আসবে 4 আসবে 5 আসবে 6 আসবে 7 সব আসবে ওকে লিখলাম এবার খেয়াল করো এটাকে কি করতে বলছে ওই যে পাওয়ার সি এই সি মানে কি প্রাইম না তাহলে এবার আসো তুমি এটা করবা আমার অবশ্যই একটু ঠান্ডা লাগছে তোমরা আশা করি বুঝে নিবা আশা করি কথা বুঝতে কারো সমস্যা হইতেছে না ওকে তাহলে বি ইউনিয়ন সি এটার উপরে পাওয়ার সিটার কাজ করে ফেলো তুমি তো জানো যার উপরে প্রাইম চিহ্ন থাকবে তাহলে কি করবো সার্বিক সেট থেকে বিয়োগ করে দিব এখন সার্বিক সেট মানে তো ইউ তাহলে ইউ থেকে তোমার বিয়োগ করতে হবে বি ইউনিয়ন সি এর মান এবার খেয়াল করো ইউ কি ছিল এই যে এই ব্যক্তি ইউ না তাহলে ইউর মানটা লিখি যে 1 2 3 4 5 6 7 8 মাইনাস
বি ইউনিয়ন সি এর মান কত পাইছে 2 থেকে 7 না, তাহলে 2 3 4 5 6 7। খেয়াল করো বিয়োগ কিন্তু, বিয়োগ মানে কি, প্রথম সেটে যেগুলো অমিল থাকবে মানে যেগুলো দ্বিতীয় সেটের সাথে মিলবে না, তাহলে 1 এটা কিন্তু মিলে নাই। ওকে, আমি 1 লিখলাম। 2 3 4 5 6 7 সব মিলে গেছে, 8 কিন্তু মিলে নাই, এই যে 8। তাহলে এটা কিন্তু আমরা এই এতটুকু অংশের কাজ করছি। এখন এটার সাথে কি করতে হবে, এই গুণ করতে হবে না। তাহলে এবার তুমি লেখো, এবার তুমি লিখবা, এবার আপনি লিখবেন, কি লিখবেন সেটা হলো কথা। এবার আপনি লেখেন s is equal to b ইউনিয়ন সি এটার উপর পাওয়ার সি ইন্টু এ। ক্লিয়ার? এবার খেয়াল করো বি ইউনিয়ন সি আছে না, এই বি ইউনিয়ন সি এর মান কত পাইছো তুমি 18 না, বসায় দাও যে 18 ইন্টু এর মান কত পাইছো 1 2 3 4 না, বসায় দাও যে 1 2 3 4। এটা কি ক্রোমোজোর ছিল না, ক্রোমোজোর না, কার্তেশীয় গুণজ না, কার্তেশীয় গুণজ। তাহলে এই কার্তেশীয় গুণজ আমরা পারি কিভাবে করতে হবে, যে এই 1 এর সাথে একবার 1 নিব, দেখার নিয়মটা মনে রাখো, 1 এর সাথে 1, আবার 1 এর সাথে 2, 1 এর সাথে 3, 1 এর সাথে 4, 8 এর সাথে 1, 8 এর সাথে 2, 8 এর সাথে 3, 8 এর সাথে 4 লিখে সেকেন্ড ব্র্যাকেট শেষ। এবার আমরা তো এস এর মান পাইলাম, বাট আমাকে এস এর মান জানতে চায় নাই, বলছে ডোম এস, মানে এই এস এর মধ্যে ডোমেন বের করতে। ডোমেনকে আমরা জানি যে একটা ক্রোমোজোর, এই যে একটা ক্রোমোজোর, এটা একটা ক্রোমোজোর, এটা একটা ক্রোমোজোর, এখানে 8টা ক্রোমোজোর আছে, এই যে 8টা ক্রোমোজোর আছে, এখান থেকে তোমার ডোমেন বের করতে বলছে। সো আমরা জানি যে ডোমেন কোনগুলা, একটা ক্রোমোজোরের প্রথম যে উপাদানটা থাকে সেটারে কি বলি আমরা, ডোমেন বলি না। তাহলে এখানে আমাদের ডোমেন বের করছে, তাহলে অতএব ডোম এস কি কি আসবে দেখো, প্রথম উপাদানে কিন্তু 1, এখানে সবগুলোতে 1, একাধিক যদি একই মান থাকে আমরা সেক্ষেত্রে কি করি, একটা মান নেব। এখানে কিন্তু প্রত্যেকটা উপাদানের প্রথম উপাদানগুলো হলো 1, তাহলে আমি একটা উপাদান লিখবো 1। এখানে কিন্তু 8, সবগুলোতেই 8, তাহলে 1 আর 8 হলো অ্যান্সার। সো এটা আশা করি বুঝতে পারছি সবাই। কারা কারা বুঝতে পারেন নাই আমাকে বলে দেন, বলো দ্রুত বলো, কাদের কাদের বুঝতে সমস্যা হয়েছে আমাকে দ্রুত জানিয়ে দেন, আমি পরবর্তী অঙ্কটা করানোর চেষ্টা করব। বলো দ্রুত। আচ্ছা, তোফায়েল আহমেদ আমার অনেক আগে উত্তর দিয়ে ফেলছে 18, গুড। মাশরাফি বিন রজব উত্তর দিয়ে ফেলছে 18। স্যার আমি বাকি গণিত কি কোশ্চেন করেছেন আপনারা? স্যার আমি গণিত সবগুলো ক্লাস করছি, বাট গণিত 1 নং ক্লাসটি করি নাই, আমি রেকর্ড ক্লাসও খুঁজে পাইনি 1 নম্বর ক্লাসের। রেকর্ড ক্লাস অবশ্যই তোমাদের দেয়া আছে, তুমি যদি দেখতে না পারো তোমাদের হোয়াটসঅ্যাপ যে গ্রুপ, ওই গ্রুপে অবশ্যই লিঙ্ক দেওয়া আছে। যদি তারপরেও দেখতে সমস্যা হয় তোমরা অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করতে পারো, বা তোমাদের কোর্স পরিচালক যিনি আছে ওনার সাথে যোগাযোগ করতে পারো, যিনি তোমাদের কোর্সের আপডেটগুলো দেয় যে আজকে ক্লাস হবে, এই ক্লাস হবে, ওই ক্লাস হবে, ওনাকে পার্সোনালি মেসেজটা দিয়ে বলতে পারো যে আমি গণিতের 1 নম্বর ক্লাসটা খুঁজে পাইনি। ওকে, ইসমাইল ভাই উত্তর দিয়ে ফেলছে, আলহামদুলিল্লাহ, বুঝছি, সুন্দর। ওকে, একটা ছবি হবে নাকি? তোমরা বাড়ির কাজে তো জমা দাও নাই, এই ছবিটা বাড়ির কাজের সাথে জমা দিয়ে দিও। বলো। ওকে, আচ্ছা, অনেকে উত্তর দিয়ে ফেলছে। সাদিয়া দিদার দীপ্তি বলছো ক্লিয়ার। ওকে, আচ্ছা, এবার আসো আমরা দেখি আমাদের পরে কি আছে। ও আচ্ছা, আমাদের আরেকটা সৃজনশীল আছে 23 নম্বর। দেখো এই সৃজনশীলটা অনেকের কাছেই প্যারা মনে হয়, ভাই এই সৃজনশীলের ক্যালকুলেশন বুঝি না, এটা বাদ দেন, কিন্তু না, এটা করাবো। দেখি কারা কারা না বুঝি আজকে, কারা কারা না বুঝি। যারা বুঝবে তাদের জন্য পুরস্কার না, যারা না বুঝবে তাদের জন্য আজকে পুরস্কার আছে। বলো দেখি কারা কারা না বুঝি। দেখো আমাদের বলছে কি f(-1) এর মান, এটা আমি প্রথমেই বলে নিছি যে এটার ক্যালকুলেশন গুলো অনেকে ভয় লাগে, এই টাইপের ম্যাথ দেখলেই, ক্যালকুলেশন দেখলেই ভয় লাগে। কিন্তু আশা করি আজকে যারা আমার ক্লাস করবা তারা এই ক্যালকুলেশন ভয়ই পাবা না। সেই জন্য পুরস্কার থাকবে, যারা না বুঝবা তাদের জন্য পুরস্কার থাকবে। এখন কেউ বুঝাও না বোঝার মতো বললো না, ঠিক আছে? শুরু করি ইনশাল্লাহ।
ওকে ওকে, এবার আসো এখানে y সমান সমান f of x সমান সমান বলছে না এটা। তাহলে আমি প্রথমত এই কোশ্চেনটার ক্ষেত্রে দেওয়া আছে যে f of x ইজ ইকুয়াল টু কত বলছে, 4x মাইনাস 1 2x মাইনাস 4। আমি একটু মিলাই দেখি, 4x মাইনাস 7, এই দেখছো ভুলটা ধরছি, যে 4x মাইনাস 7 2x মাইনাস 4 হবে। তাহলে 4x মাইনাস 7, এটা কি হবে রে, এটা 7 হবে। এই ভুল করলো কেমনে, হ্যাঁ এই ভুল করলো কেমনে, এটা 7 হবে রে ভাই, 7 হবে, বই দেখে মিলবা, ঠিক আছে। এবার খেয়াল করো, সো এটা 7 হবে, ওকে, এই যে 7, ওকে। আচ্ছা এবার খেয়াল করো, আমাকে বলছে কি যে এফ অফ মাইনাস 2 না, তাহলে এফ অফ মাইনাস হাফ, এফ অফ মাইনাস হাফ সবচাইতে সহজ উপায়, সবচাইতে সহজভাবে বলতেছি। দেখো এক্স এর জায়গায় মাইনাস হাফ বসাইছো না তুমি, তুমি যে মাইনাস হাফ লিখছো কার জায়গায় লিখছো, এক্স এর জায়গায় লিখছো না। এবার আসো এই এক্স এর জায়গায় যেহেতু মাইনাস হাফ লিখছো, এই মাইনাস হাফটা যেহেতু এক্স এর জায়গায় বসাইছো, সকল এক্স এর জায়গায় দয়া করে মাইনাস হাফ বসায় দাও। তাহলে এবার আসো মাইনাস হাফ বসায় দিন, ওকে বসায় দিই। তাহলে 4 ইন্টু এক্স এর জায়গায় এই যে মাইনাস হাফ মাইনাস 7, 2 ইন্টু এক্স এর জায়গায় মাইনাস হাফ মাইনাস 4, ওকে সবার। আচ্ছা এবার আসো ওকে, খেয়াল করো তো এই 4 এবং মাইনাস হাফ গুণাকার আছে না, তাহলে আমি কিন্তু কাটাকাটি করতে পারি, একটু কাটাকাটি করে দিই। এই 2 এর সাথে 2 কাটাকাটি করলে 2, এই 2 এর সাথে আবার এই 2 কাটাকাটি করে দেওয়া যায়, দিলাম। তাহলে এখানে কত থাকে, 2 এবং মাইনাস 1 গুণ করলে কি মাইনাসের 2 মাইনাসের 7, এখানে কত থাকে মাইনাসের 1 মাইনাসের 4। এবার খেয়াল করো কত আসে, এবার খেয়াল করো উপরে দেখতেছো -2 -7 মানে কি মাইনাসের 9, আর নিচে কত আছে মাইনাসের 5। এই মাইনাস মাইনাস কি কাটাকাটি করা যায়, হ্যাঁ করা যায়। তাহলে এবার খেয়াল করো তো কত আসে, 9 এবং 5, 9 এবং 5। সো এই যে যেই 9 এবং 5 লিখলাম না, এই ব্যক্তি হলো আমাদের উত্তর। বলো এই ব্যক্তি হলো আমাদের কি উত্তর। খুবই সোজা অঙ্ক কিন্তু, ঠিক আছে, খুবই সোজা অঙ্ক। আচ্ছা এটা মেইন অঙ্ক ছিল না, এই যে একটা অঙ্ক এখানে দেখতেছো, এখানে একটা তো আছে ভগ্নাংশ, এখানে একটা ভগ্নাংশ। এবার তো মাথা মাথা ঘুরবে না, না ঘুরার কোনো কথা নাই। দেখো সবচেয়ে সহজ অঙ্ক মিলছে, হ্যাঁ কোশ্চেনটা ভুল আছে কিনা চেক করে নিলাম, ওকে। তো এই অঙ্কটা কিভাবে করবা খুব ভালোভাবে মাথায় রাখবা, আশা করি সবচেয়ে সহজভাবে বোঝানোর চেষ্টা করবো। খ নাম্বার কোশ্চেন তো তুমি প্রথমে লেখো, দেওয়া আছে যে এফ অফ এক্স ইজ ইকুয়াল টু 4x মাইনাস 1। আমি একটু করে আগাচ্ছি, দেখো 4x মাইনাস 1, ওকে 4x মাইনাস 7 ডিভাইডেড বাই 2x মাইনাস 4, 2x মাইনাস 4, এটা কিন্তু 7, ঠিক আছে, ওই যে ভুল হয়েছিল 7, ওকে। এবার খেয়াল করো আমাদের যেটা আছে সেটা লিখতেছি যে অতএব f of x plus 2 divided by f of x minus 1, f of x plus 2 f of x minus 1। আচ্ছা এবার কাজ কি ভাইয়া, এবার কাজ হলো এই যে f of x এর মান আপনারা লিখছেন, এই যে কোশ্চেনে কি ভাই f of x এর মান দেওয়া ছিল না, হ্যাঁ দেওয়া ছিল, তাহলে এই f of x এর মানটা এখানে বসায় দাও। আচ্ছা তাহলে f of x এর মানটা বসায় দিই যে 4x minus 7 divided by 2x minus 4 plus 2, জাস্ট এই f of x এর জায়গায় মানটা বসায় দিছি। এবার আসো নিচের অংশটা কি, যে 4x minus 7 divided by
2x মাইনাসের 4 মাইনাসের 1। সুন্দর না? আচ্ছা, এবার আসো মেইন লাইন সবচাইতে মেইন লাইন যেটা, খেয়াল করো সবাই। আমরা উপরের অংশটা চিন্তা করো, উপরের অংশটা, এই উপরের অংশ লসাগু করতে পারি না? আচ্ছা, লসাগু করলে কি পাবা? 2x মাইনাস 4, আর এটা নিচে 1। লসাগু করলে কত পাবা? 2x মাইনাস 4 পাবা না? হ্যাঁ, লিখে ফেলি 2x মাইনাস 4। এবার 2x মাইনাস 4 দ্বারা 2x মাইনাস 4 কে ভাগ করলে 1 দ্বারা উপরটাকে গুণ করলে উপরটি থাকবে যে 4x মাইনাস 7। এবার আসো এই 2 দ্বারা কি করবা? 2x মাইনাস 4 কে গুণ করবা, যেহেতু প্লাস আছে তাহলে প্লাস 2 দুগুণে 4x মাইনাসে 4 দুগুণে 8। যারা লসাগু পারবা তাদের জন্য এটা খুব সহজ। এমনকি এই টাইপের ম্যাথ আমরা কিন্তু বইয়ের অনুশীলনী অঙ্কগুলোতেও সলভ করে আসছি। ওকে, এবার আসো নিচেরটার কাজ করি। নিচেরটা এই যে এতটুকু অংশ যদি লসাগু করি তাহলে কি পাবা? 2x মাইনাস 4। ঠিক আছে, কিভাবে উপরে কত থাকবে? 4x মাইনাস 7 মাইনাস 2x মাইনাস মাইনাসে কি প্লাস 4 ওকে 4। ক্লিয়ার সবার? ওকে, আশা করি ক্লিয়ার। এবার খেয়াল করো এখানে উপরে কি থাকতেছে আমাদের? উপরে 2x মাইনাস 4 তো লসাগু করছি, যে 2x মাইনাস 4। উপরে দেখো তো 4x, এই 4x তাহলে কত হলো? 8x না? এই যে 8x মাইনাস 7 প্লাস মাইনাসের 8 তাহলে মাইনাসের কত হয়ে গেল? 15। ওকে, নিচে দেখো 2x মাইনাস 4 হলো লসাগু। উপরে কি থাকতেছে? 4x থেকে 2x বিয়োগ করলে কি থাকবে? 2x থাকবে না? এই 2xটা লিখলাম। আর কি থাকতেছে? মাইনাস 7 প্লাসের 4 তাহলে কত আসবে? মাইনাসের 3, এই লিখলাম। এবার মজার কাজ, উপরে যেটা আছে সেটা লিখে ফেলো যে 8x মাইনাসের 15 ডিভাইড বাই 2x মাইনাস 4। ভাগের জায়গায় আমি কি করলাম? গুণ দিয়ে দিলাম। এবার খেয়াল করো এটা কি হয়ে যাবে? ভাগ জায়গায় গুণ দিছি তো এই অংশটা কি হয়ে যাবে? উল্টায় যাবে না? তাহলে এবার এটা উল্টায় দাও, তাহলে 2x মাইনাস 4 ডিভাইড বাই 2x মাইনাস 3। এবার দেখো তো 2x মাইনাস 4 এবং 2x মাইনাস 4 কি কাটাকাটি করা যায় না? হ্যাঁ, কাটাকাটি করা যায়। মানে আর কাটাকাটি রাখবো কেন? যেহেতু করা যায়, এটা কি বাদ দেওয়া বাধ্যতামূলক না? বাদ দিয়ে দিলাম। তাহলে এবার খেয়াল করো কি আছে? উপরে থাকতেছে হলো 8x মাইনাসের 15 আর নিচে থাকতেছে কত? 2x মাইনাসের 3। সো এই যে যেটা বের করলাম আমরা, এইটাই হলো আমাদের সবচাইতে ইম্পর্টেন্ট অঙ্ক এবং এটাই হলো আমাদের উত্তরও ছিল। সো কার কার কাছে কঠিন লাগছে ভাইয়া বলো তো? কার কাছে কি কঠিন লাগছে তোমাদের? বলো। আচ্ছা, ওকে, তারপর আসো আমাদের আরেকটা ম্যাথ আছে, গ নাম্বার কোশ্চেন। এই কোশ্চেনটা অনেকের কাছে প্যাস লাগে, অনেকে ভয় পায়, যা অনেকে বুঝে না। আশা করি ক্লিয়ার হয়ে যাবে। দেখো, প্রথমত তুমি একটু দেখো এখানে একটা কোশ্চেনটা ভালো করে খেয়াল করো। y সমান সমান f of x সমান সমান এটা, তাহলে এটা দ্বারা এখানে কিন্তু 7 রে ভাই, এখানে কিন্তু 7, এখানে কিন্তু 7, ঠিক আছে? খেয়াল করো এখানে y সমান সমান f of x সমান সমান এটা, তাহলে কি বোঝাইতেছে? যে y এর মানও এটা, f of x এর মানও কি এটা না? তাহলে তুমি এটাই লিখবা প্রথমে, যে দেওয়া আছে যে y সমান সমান ওই যে 4x মাইনাস 7 ডিভাইড বাই 2x মাইনাসের 4, আবার f of x সমান সমানও তো এটাও লেখো যে 4x মাইনাস 7 ডিভাইড বাই 2x মাইনাস 4। জাস্ট এই দুইটা লাইন তুমি আন্ডারলাইন করে রাখো, হাইড করে রাখো, এই ওকে। এবং এখানেও এটাও হাইড করো। এইটা আমাদের জাস্ট মেইন বেসিক লাইন একটা, যেটা আমাদের দেয়া ছিল উদ্দীপকে। এবার তোমার কোনো কাজ নেই ভাই, তুমি দেওয়া আছে দিয়ে লেফট হ্যান্ড সাইড শুরু করো। লেফট হ্যান্ড সাইড শুরু করলাম। লেফট হ্যান্ড সাইড কি আছে আমাদের? f of y আছে। তুমি একটু খেয়াল করো ভাই, তুমি একদম প্রথম অঙ্কটার ক্ষেত্রে f of x সমান সমান এই মানটা লিখছিলা, f of মাইনাস হাফ যখন বলছিলা
কি করছিল, এক্স এর জায়গায় যেহেতু মাইনাস অফ বলা ছিল সকল এক্স এর জায়গায় মাইনাস অফ বসিয়ে দিছিল না। তাহলে এবার খেয়াল করো এফ অফ ওয়াই এক্স সমান এইটা, এফ অফ ওয়াই বলছে এই ওয়াইটা কার জায়গায় বসছে, এক্স এর জায়গায় না। তাহলে তোমার কাজ হলো সকল এক্স এর জায়গায় ওয়াইটাকে দিয়ে দেওয়া। তাহলে এবার আসো সকল এক্স এর জায়গায় ওয়াই বসায় দাও। সকল এক্স এর জায়গায় ওয়াই বসানো মানে কি 4y মাইনাস 7 ডিভাইড বাই 2y মাইনাস 4। তাহলে এখন এই যে ওয়াই, এই ওয়াই এর তো নির্দিষ্ট মান আছে, যে মানটাও তো ওয়াই এর মান, এই মানটা এবার ওয়াই এর জায়গায় বসায় দাও। জাস্ট একদম সহজভাবে বলতেছি, দেখো 4 ওয়াই এর জায়গায় কি করবা, এই যে গুণ দিলাম, ওয়াই এর জায়গায় জাস্ট মানটা বসায় দাও যে 4x মাইনাস 7 2x মাইনাস 4, আর এখানে মাইনাস 7 ছিল। ওকে, ঠিক আছে, কিভাবে 2y 4x মাইনাস 7 2x মাইনাস 4, এই যে মাইনাস 4, সুন্দর না? আচ্ছা, এবার আসো উপরে খেয়াল করি, এই 4টা কিন্তু উপরে ভাই, 4টা কি উপরে, উপরের সাথে গুণাকার আছে, তাহলে গুণ করে দাও। নিচে কত আসে 2x মাইনাস 4, 4 4 16x মাইনাস 4 7 28 মাইনাস 7 ছিল, রেখে দাও। নিচেও তো সেম, যে 2x মাইনাস 4, 2 এর সাথে 4x গুণ করলে কত আসে 4 দুগুণে 8x মাইনাস 7 দুগুণে 14 মাইনাস 4। ওকে, সো এবার খেয়াল করো এই যে উপরে যে অংশটা, এটার মধ্যে যদি আমি লসাগু করি তাহলে সেক্ষেত্রে কি পাবা, সেই ক্ষেত্রে উপরে কি পাবা 2x মাইনাস 4। তাহলে কি পাইতেছে 16x মাইনাস 28। আচ্ছা, 16x মাইনাস 28, এই মাইনাস 7, তাহলে মাইনাস 7 দ্বারা নিচেটাকে গুণ করে দাও, মাইনাস 7 দুগুণে 14x মাইনাস আছে প্লাস 4 7 28। ওকে, নিচে দেখো, নিচেও কিন্তু 2x মাইনাস 4 লসাগু করলে, তাহলে এখানে কি পাইতেছে 8x মাইনাস 14। আচ্ছা, 8x মাইনাস 14 মাইনাসের 4, তো তাহলে মাইনাস 4 দ্বারা যদি গুণ করো তাহলে মাইনাস 4 দুগুণে 8x মাইনাস আছে প্লাস 4 4 16। তাহলে এবার উপরে কি থাকতেছে দেখো তো, এই যে মাইনাসের 28 এবং প্লাসের 28 কাটা, প্লাসের 8x এবং মাইনাসের 8x কাটা, উপরে থাকতেছে কত 16x থেকে 14x বিয়োগ করা, তাহলে 2x ডিভাইড বাই 2x মাইনাস 4, আর নিচে থাকতেছে কত মাইনাসের 16 মাইনাসের 14 প্লাসের 16, তাহলে কত থাকতেছে 2 না, তাহলে 2 ডিভাইডেড বাই 2x মাইনাস 4। তাহলে এবার খেয়াল করো 2x ডিভাইডেড বাই 2x মাইনাস 4 ভাগের জায়গায় যদি গুণ দিয়ে দেওয়া হয় তাহলে এটা কি হয়ে যাবে, উল্টে যাবে না? তাহলে সেই ক্ষেত্রে কি হবে উপরে 2x মাইনাস 4 ডিভাইড বাই 2। সো এই ক্ষেত্রে তুমি খেয়াল করো, এই ক্ষেত্রে তুমি খেয়াল করো এই যে 2x মাইনাস 4 এবং এখানে যে 2x মাইনাস 4 আছে এটাকে তুমি একটু কেটে দাও তো, কাটাকাটি করা যায় যেহেতু। এবার এখানে যে 2 আছে এই 2 কাটাকাটি করে দাও, থাকতেছে কোন ব্যক্তি, থাকতেছে হলো x। এই যে দেখো তো আমাদের রাইট হ্যান্ড সাইড কি x হয়ে গেছে না, দেখো তাহলে যেহেতু রাইট হ্যান্ড সাইড x হয়ে গেছে তাহলে এটাই তো আমাদের রাইট হ্যান্ড সাইড ছিল, তাহলে রাইট হ্যান্ড সাইড। এরপর জাস্ট ফিনিশিং দিবা যে লেফট হ্যান্ড সাইড সমান কি রাইট হ্যান্ড সাইড। যেহেতু অঙ্কটা বলছে দেখাইতে তাহলে অবশ্যই কি লিখবা, শুড লিখবা অথবা দেখানো হলো লিখবা, আর যদি প্রমাণ করতে বলে তাহলে প্রমাণিত লিখবা, ঠিক আছে? ওকে, সো এটা লেফট হ্যান্ড সাইড আর এই যে ব্যক্তি হলো রাইট হ্যান্ড সাইড। সো আশা করি ক্লিয়ার হয়ে সবার। ওকে, সো এই অঙ্কটা তোমাদের জন্য কিন্তু ইম্পর্টেন্ট অঙ্ক ছিল। ওকে, আচ্ছা, এরপর আমাদের স্লাইড নাই। সো আজকের ক্লাসে আমরা কি শিখলাম, আজকের ক্লাসে আমরা আজকের ক্লাসের মাধ্যমে আমরা 2.2 এর যে চ্যাপ্টারটা, ওই চ্যাপ্টারটা কিন্তু সম্পূর্ণ ফিনিশ করলাম। সো এই চ্যাপ্টারের পর আমরা নতুন একটা চ্যাপ্টার শুরু করব। সো অবশ্যই ক্লাসগুলো মিস দিবা না, পরবর্তী ক্লাসে আমরা নতুন যে চ্যাপ্টার শুরু করব এই চ্যাপ্টারের বেসিক ক্লাস থাকবে। সো তোমরা যারা বেসিক ক্লাসগুলো মিস করে ফেলবা, দেখা যায় পরবর্তীতে আমরা যখন অনুশীলনী অঙ্ক বা বিভিন্ন সৃজনশীলগুলো প্র্যাকটিস করতে যাব তারা কিন্তু আটকায় থাকে, কারণ বেসিক ক্লাসেই কিন্তু আমরা মূলত পুরো চ্যাপ্টারটার যতটুকু যা যা প্রয়োজন সবকিছু কিন্তু দিয়ে ফেলার চেষ্টা করি। তোমরা অবশ্যই প্রত্যেকটা ক্লাস তো করবাই, বাট বেসিক ক্লাসগুলোতে মনোযোগ আরো বাড়ায় দেওয়ার চেষ্টা করবা। সো আর অবশ্যই ক্লাস শেষে কি করবা, বাড়ির কাজগুলো জমা দিবা। সো বাড়ির কাজগুলো জমা দিলে আমি এতটুকু বুঝতে পারবো যে আসলে তোমরা
পড়তেছো, তোমাদের হেল্প হইতেছে বা কোথায় সমস্যা হইতেছে সেটাও আমি তোমাদের ওই বাড়ির কাজ থেকে দেখে বুঝতে পারবো। সো অবশ্যই বাড়ির কাজগুলো জমা দিয়ে দিবা। সো আজকের ক্লাসটা এই পর্যন্তই থাকবে, পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।